অ্যাভিয়েশন হাব তৈরির নামে ১.৫ দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে। বিদেশি এয়ারলাইন্সের কাছে হারাতে হয়েছে বাজারের আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। উন্নয়নের দাপটে সবুজায়ন কমেছে রাজধানীর, বেড়েছে বায়ু দূষণ, তাপমাত্রা। সঠিক পরিকল্পনায় এখনো সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা প্রস্তাব শিক্ষার্থীদের, ক্যাম্পাসে নিষিদ্ধ চান দলীয় রাজনীতি। এবং বিকেলে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে রাঙাতে চায় স্বাগতিকরা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। গত ১৫ বছরে কোনো প্রকল্পের মেয়াদ বেড়েছে ৬ দফা, কোনোটির আবার খরচ বেড়েছে ২ থেকে ৭ গুণ পর্যন্ত। ২২% কাজ এগোনোর পরেও নকশায় ভুল দেখিয়ে বন্ধ করা হয়েছে কোনো প্রকল্পের কাজ। এসব ঘটেছে অ্যাভিয়েশন হাব বানানোর নামে দেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে। আর দেশের এয়ারলাইন্সগুলোর আকাশ পথের বাজারের দখল হ্রাস পেয়ে নেমেছে ২০% নিচে। এসেছে ১০টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাট করাই ছিল গেল ১৫ বছরে সরকার ঘনিষ্ঠদের মূল লক্ষ্য। অ্যাভিয়েশন হাব তো দূরের কথা, বরং উল্টো পথে হেঁটেছে দেশের আকাশ ব্যবসা। বাকিটা জানাচ্ছেন নাইমা বীর। বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের ৮ বিমানবন্দরে ১৫টি প্রকল্পের আওতায় ৩২,০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ, সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কানেক্টিভিটি যত সুন্দর হবে, হাবের তাৎপর্যটা ততটাই আসবে। আদারওয়াইজ কিন্তু হাব বলে শুধু আমি হোম করলাম, এটা কিন্তু হাব হবে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? ২০১৭ সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল ১৩,০০০ কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে ২১,৩৯৮ কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় ৩,০০০ কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় ১,২০,০০,০০০ যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও ১ কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। ২,২০,০০,০০০ লোক যে সব বছরে আনবো, আমার রানওয়ে কোথায়? আমার সেই রানওয়ে ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। আমি এটা কীভাবে বাড়ানো হবে এ নিয়ে অনেক জগাখুচুরি কথা হয়েছে। অনেক সময় বলেছে আরেকটা রানওয়ে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানওয়ে করবো। এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল ২,৩০৯ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প। ২২% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। ৮ মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় ২ বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে ১,০০০ কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে ৩০২ কোটি টাকার প্রকল্প ব্যয় ৬ দফায় বেড়ে হয়েছে ২,০১৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০০৯ সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি ১৫ বছরেও।
আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে ১,৫৬৭ কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় ২২৫ কোটি টাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৫৪০ কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের ৫৩০ কোটি, বরিশাল বিমানবন্দরের ৩৭০ কোটি ও যশোর বিমানবন্দরের ৩২ কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আমাদের উন্নয়নের যে দর্শন যেটা ছিল বিগত 15 বছরে সেরকমই খাপছাড়া এবং বেহিসাবি আমি বলবো, যেটা আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল 15 বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই 3 এয়ারলাইন্সের ছিল 20টি উড়োজাহাজ আর 28টি রুট। গত 15 বছরের মধ্যে আমরা বেশ কিছু এয়ারলাইন্সকে আমরা দেখেছি বন্ধ হয়ে যেতে, অলমোস্ট 7-8টা এয়ারলাইন্সই বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সে তাদের পলিসিগত সমস্যার কারণে কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে হয়তো বন্ধ হয়েছে, বাট মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে পলিসিগত বেশ কিছু সমস্যা অলরেডি আমরা দেখছি। দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই 15 বছরে বাংলাদেশে এসেছে 10টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে 20% এর নিচে। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। এছাড়াও পদ্মা ওয়েলকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে সিন্ডিকেট করে জেট ফুয়েলের দাম বাড়ানো, বিমানের সাথে বেসরকারি এয়ারলাইন্সের অসম প্রতিযোগিতা, কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়ানো, বিমান চলাচল চুক্তিতে দেশের স্বার্থ চিন্তা না করার ঘটনা ছিল অহরহ। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা। আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট। আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়ে উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। উন্নয়নের নামে গাছ নিধনে সবুজ কমছে রাজধানীতে, বাড়ছে তাপমাত্রা এবং বায়ু দূষণ। নগরীর সবুজায়ন কমার পেছনে পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন পরিবেশবিদরা। একই সাথে সঠিক পরিকল্পনা নিয়ে গাছ রোপণ করা হলে এখনও সবুজায়ন ফেরানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। জাকির হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনার সেই আদিম প্রাণের বিচরণ সর্বত্র। তবে ক্রমবর্ধমান নগরীর কনক্রিটের ছায়ায় যেখানে ধীরে ধীরে গিলে খায় সবুজ, সেখানে পাতার আচ্ছাদন পরম আরাধ্য। যখন খোঁজ মেলে তাতে শরীর ডুবাতে কে না চায়, তাই তো ভর দুপুরে প্রশান্তি ছুতে হাজির নাবাদ স্বপ্নীল। প্রেমের বিভিন্ন মুহূর্ত কিন্তু গাছ জানান দেয়। অসহনীয় গরমের মাঝে ঠিক সেই ব্যাপারটা আসে না যেটা একটা শীতল একটা আবহাওয়ায় বা একটা ঠান্ডা গাছের নিচে বা প্রকৃতির মাঝে যে একটা ব্যাপার মানুষের মনে দানা বাঁধে। আগের থেকে অনেক বেশি গাছপালা কমে যাচ্ছে। এখন তো সচরাচর গাছ হাইওয়েগুলো হওয়ার কারণে গাছ তো আগেও ছিল না, এখনো নেই। পথিক থেকে দিনমজুর শুষ্ক নগরে শান্তির খোঁজে দ্বারস্থ হন
বৃক্ষতলে। এই যেমন মাহবুল মিয়া দুপুরের আহার শেষে ক্লান্ত শরীর এলিয়ে দিলেন গাছের ছায়ায়। প্রশান্তির খোঁজে রিকশা চালক দরুল মিয়াও। তবে রাজধানীতে দিনে দিনে বৃক্ষ নিধনে এমন জায়গা কমছে বলে জানালেন তারা। গাড়ি চালায় অস্থির লাগে, তাই এখানে কি বসি, অন্য জায়গা তো অন্য গাছ না ছাওয়া নাই। আমরা ভার্সিটির ভিতরে আইসি, আমরা ঠান্ডার ছায়া পাই, ঠান্ডাতে আমরা বসে দিলাই। আসলে গাছ তো সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের জন্য গাছকে কেটে ফেলা হচ্ছে, বন উজাড় করা হচ্ছে, যেটা পরিবেশের প্রতি মারাত্মক একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাটা পড়েছে কয়েক হাজার গাছ। এমনকি চলতি বছর ধানমন্ডির ৭ মসজিদ রোডে সংস্কারের নামে কাটা হয়েছে আরও প্রায় ৩,০০০ গাছ। হয়তো আবারও কোনো উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে কাটা হবে পরিবেশ রক্ষাকারী এ সকল গাছ। সেই সাথে ধীরে ধীরে শহরও হারাবে সবুজ আবরণ। নগর উন্নয়নের নামে এভাবে গাছ নিধন কতটা যৌক্তিক, সেটাই জানার চেষ্টা করব নগর পরিকল্পনাবিদদের কাছে। যেখানে আগে থেকে গাছ আছে সেটা তো নিধন করার কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বের অনেক দেশে পরিকল্পনায় দেখি একটা গাছকে রক্ষা করতে গেলে ভবন বেঁকে যায়, এমনকি রাস্তাও বেঁকে যায়। আসলে গাছের গুরুত্বটা সেই পর্যায়ে। নগর পরিকল্পনায় যে বৃক্ষ রক্ষা করতে হবে, যেটা পরিকল্পনা বেসিক, সেই জায়গা যে আমরা ভুল করে আমরা ভয়ঙ্করভাবে কনক্রিট নির্ভর একটা পরিকল্পনা সাজিয়েছি, সেখান থেকে আমাদের সংস্কার দরকার। গবেষণা বলছে গত ২৮ বছরে ঢাকায় সবুজ কমে নেমেছে ৭%, অথচ একটি আদর্শ নগরীতে সবুজ থাকতে হয় ২০%। আর এতে নগরীতে বেড়ে চলছে গড় তাপমাত্রা, যার জন্য সিটি কর্পোরেশন সহ নগর উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই শহরে পরিকল্পনা করে কোনো কিছুই হয়নি। এমনকি এখন যে শহরটা বাড়ছে বিভিন্ন দিকে, সেটারও কিন্তু কোনো পরিকল্পনা হয়নি। পরিকল্পনা না থাকার কারণে আমাদের যে দালান কোঠা, অবকাঠামো, সড়ক বা অন্যান্য যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, সব কিছুর মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে এখনও সুযোগ আছে সবুজায়ন বাড়িয়ে শহরকে রক্ষা করার। তাই দেরি না করার তাগিদ তাদের। সানিম রিধা, এখন, ঢাকা। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন বাধ্যতামূলক আবাসিক এবং পরিবহন ব্যবস্থা সহ শিক্ষায় ১৫% কর অব্যাহতি চান তারা। এছাড়া ক্যাম্পাসে দলীয় রাজনীতিও বন্ধের দাবি তাদের। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মধ্য জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থী শূন্য, শঙ্কা জাগে আন্দোলনের গতিপথ নিয়ে, তখনই রাজপথে সরব হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। স্বৈরাচার পতনের ১৭তম দিনে শিক্ষার্থীদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনায় শিক্ষার্থীরা স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ, শিক্ষায় ১৫% কর অব্যাহতি ও স্থায়ী ক্যাম্পাস ছাড়া নতুন কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমোদন না দেয়া। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নিপীড়ন ও বৈষম্য দূর করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে। আলোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত সব রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ভুল ধরিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। এই ফার্মের মুরগিরা এবার কিন্তু আবাবিল পাখি হয়ে একেবারে দেখায় দিল কিভাবে ফেরাউনের শাসনের অবসান করতে হয়। রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবেন আগামী বাংলাদেশ নির্মাণে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন যাকে বলে পাহারাদার হিসেবে এই ছাত্ররা তাদের ঐক্যটা বজায় রাখতে পারবে। এই নতুন রাষ্ট্র হইতে হবে সবার, এখানে কোনো অপরায়ণ থাকবে না। এই ভূখণ্ডের সবাই এখানকার ইকুয়াল সিটিজেনশিপ, এটাই হচ্ছে ফিউচারের পলিটিক্স। এই সরকার যে ভুল
না করে সেটার দায়িত্ব আমাদের উপরে। প্রত্যেক সময় তাদের দেখিয়ে দিতে হবে, বলে দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে যাতে বিচ্যুত না হতে পারে, এবং সেটাই আমার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বিপ্লব রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন তারা কোনো দলীয় মানুষ নয়, তারা হলো আমাদের রাষ্ট্র বাংলাদেশের সম্পদ। আমরা বরাবরই বলে আসছি, শহীদ এবং আহতদের নিয়ে কোনো দলীয় রাজনীতি নয়। আপনাদেরকে এই আহ্বান জানাবো যে আপনারা তরুণদের এই শক্তিকে, তরুণদের এই প্রেরণাকে, তরুণদের এই ঐক্যকে আপনারা ধারণ করেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আমরা তাদের প্রতি আবেদন জানাচ্ছি যারা আহত হয়েছেন, বিশেষ করে চোখের যাদের সমস্যা হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এ সময় আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের আহ্বান জানান জামায়াতের নেতারা। শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিযুক্ত করতে হবে। আহত পরিবারকে মর্যাদার সাথে পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। আর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ বিএনপি নেতাদের। গণতন্ত্র ফিরিয়ে আনতেই দলটি বারবার নির্বাচনের দাবি জানায় বলেও মন্তব্য করেন তারা। নির্বাচনের কথা যখন আমরা বলি তার মানে এই না যে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাচ্ছি। বিভিন্ন আপনাদের প্রয়োজন, আপনারা নাগরিক কমিটিকে ভোট দেন, আপনারা অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ যাতে তাদের ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং সঠিকভাবে গণনা হয়ে সেটি রেজাল্ট আমরা পাই, এবং সেটা শুধু আগামী নির্বাচন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে সেটা বিলুপ করার ব্যবস্থা নেওয়া হবে, এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। ক্ষমতায় গেলে শিক্ষায় কর অব্যাহতি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংস্কারে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। আসলে কতটা গভীর ছিল। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শীতের আগমনী বার্তায় কর্মমুখর হয়ে উঠেছে বগুড়া আদমদীঘির শাওইল বাজার। ঝুট কাপড় থেকে সুতা তৈরি, কম্বল, চাদর বানানো এবং বিপণন চলছে সমান তালে। প্রতিদিন কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। তবে যথাযথ অবকাঠামো, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা নেই এই বাজারের। বাকিটা জানাচ্ছেন মাজিদুর রহমান। হেমন্তের শুরুতেই নানা মৌসুমে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উত্তরের জেলা বগুড়াতে। কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না গেলেও বসে থাকে না শাওয়াইল হাটের কম্বল চাদরের ক্রেতা বিক্রেতারা। বগুড়ার আদমদীঘি উপজেলার এই হাটে চাদর কম্বল বেশ প্রসিদ্ধ। দাম কম হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন এ হাটে। বাংলাদেশে আনাচে কানাচের থেকে বিভিন্ন জেলার থেকে লোকজন এখানে পাইকারি মালামাল কেনার জন্য আসে। চাদরের বিভিন্ন কোয়ালিটি আছে। 6 হাত হচ্ছে আপনার 1200 টাকা জোড়া, 800 টাকা জোড়া। শীতটা বেশি হয় তখন বেচাকেনা বেশি হয়, যখন শীতের প্রভাবটা কমা যায় তখন বেচাকেনাটা কম হয়। কম্বল, চাদর আর হলো বেডশিট, এরা বর্তমানে বিক্রি হচ্ছে। গার্মেন্টসের ঝুটের কাপড় কিনে এনে এখানে বের করা হয় সুতা। সেই সুতা থেকেই তৈরি হয় চাদর এবং কম্বল। শাওয়াইল হাটকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলিতে শতাধিক তাঁতে কাজ করছেন প্রায় 3000 শ্রমিক। দিনে আয় রোজগার একেবারেই কমে গেছে। গার্মেন্টসে ব্যতিরিক্ত সুতাতে তেমন আসতেছে না, এই জন্য আমাদের ব্যবসায় মনে করে যে খরচা এখান থেকে বেশি হয়ে যাচ্ছে, আমাকে ব্যবসা প্রায় কমে চলে যাচ্ছে। আমরা সুতা এত কষ্ট করে বাড়িতে তৈরি করে নিয়ে আসি, তাও আমাদের ভালো মতো দাম পাচ্ছি না। সুতা কিনতেছি 120, 30, 200, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে কাপড়ের বাজার নাই। 350 টাকা দিন, আমাদের সংসারের খরচ অনেক বেশি। আমাদের আশেপাশে আর কোনো কাজকর্ম নাই দেখায় বিধায় আমরা এইসব কাজ করি। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হলেও নানা সমস্যায় জর্জরিত হাটের নানা অবকাঠামো। নেই নাগরিক সুযোগ সুবিধা। তবে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস প্রশাসনের। এখানে দরকার হলো বহুতল একটা শেডের দরকার, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দরকার, তারপরে এইখানে একটা পুলিশ ফাঁড়ি হলে আরও ভালো হয়। আর যদি কোনো ব্যাংকের শাখা হতো, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে, তাদের মাধ্যমে আমরা তাদের ঋণের ব্যবস্থাও করতে পারি। তাহলে তারা সেটা একটা মূলধন পাবে, সেখান থেকে তাদের সামনে ব্যবসাকে এবং তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
4 মাসে প্রায় 150 কোটি টাকা শীতবস্ত্র কেনাবেচা হয় এই বাজারে। এখন বগুড়া। নওগাঁর পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও লাউ, সিম, মূলাসহ বেশ কিছু সবজির দাম চড়া। কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহরের পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শীত তো আসতে শুরু করেছে, শীতকালীন এসব সবজির দাম বাড়তি হবার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। রওশন, কিছু কিছু সবজির সরবরাহ স্বাভাবিক থাকার পর আসলে দাম বেশ চড়াই মনে হচ্ছে। এখন বলা যায় যে সিম এবং কলা পর্যাপ্ত সরবরাহ হচ্ছে, তার কোনো দাম বলা যায় যে চড়া। আর আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে আসলে সপ্তাহের ব্যবধানে কিছু কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, আবার কিছু সবজির দাম স্থিতিশীল হয়েছে। যদি সবচেয়ে বেশি দামের সবজির কথা বলে যে করলা এবং সিম 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মৌসুমের শেষ সময় হওয়ায় আলুর দাম কেজিতে বেড়েছে প্রায় 5 থেকে 8 টাকা পর্যন্ত। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে 8 টাকা বেড়ে এখন 66 থেকে 68 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 55 থেকে 50 টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা। আর পাতা পেঁয়াজ নতুন বাজারে এসেছে এবং দাম বেশ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। মূলা বিক্রি হচ্ছে 40 টাকা। বরবটির মৌসুম শেষ সময় এবং বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পিস। আর অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর বাজার বলা যায় যে স্থিতিশীল রয়েছে। যেমন ফুলকপির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রতি পিস বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত। ধনেপাতা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এই শাক, লাল শাক বা পুঁই শাক রয়েছে সেগুলো, সবুজ শাক রয়েছে, বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। গতকাল যেই কাঁচামরিচ বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজি, আজ সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। কৃষকরা বলছেন যে কিছু কিছু সবজি কমে এসেছে, আবার কিছু সবজির বাড়তি হচ্ছে। যেসব সবজির চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে সেগুলো দাম বেশ চড়াই বলা যায় এবং তারা এই শীতকালীন এইসব সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। আর এই পাইকারি বাজারে যদি যেসব সবজির দাম কমে বা বাড়ে এর প্রভাব পড়ে আসলে খুচরা বাজারে। এখান থেকে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করেন। প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লাভে তারা বিক্রি করেন। যেহেতু এখনো পর্যাপ্ত শীত আসলে পড়েনি, সামনে আরো কিছুদিন গেলে শীতের সরবরাহ শীত বেশি হবে এবং শাকসবজির সরবরাহ বাড়বে, তখন আসলে কিছু সবজি আসলে দাম কমে যাবে বলে বলছেন এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই ছিল শাকসবজির দাম নিয়ে আমার কাছে সবশেষ। নওগাঁর পাইকারি সবজি বাজারের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী। জামালপুরের দেওয়ানগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানি ফল। কম খরচে অধিক লাভজনক হওয়ায় এই ফল চাষে ঝুঁকছেন কৃষকরা। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল চাষে প্রান্তিক পর্যায়ের চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা। বাকিটা জানাচ্ছেন জুয়েল রানা। বিশাল জলাশয়ে সবুজ পাতার আড়াল থেকে পানি ফল তুলতে ব্যস্ত চাষিরা। কেউ আবার ব্যস্ত সময় পার করছেন সংগ্রহ করা ফল বস্তা ভর্তি করতে। এ চিত্র জামালপুরের দেওয়ানগঞ্জের রেলওয়ে স্টেশনের পেছনের বিলের। প্রতি বছরই বোরো ধান কাটার পর খাল, বিল, ডোবা এবং পতিত জমিতে পানি ফল চাষ করেন কৃষকরা। এই চাষে প্রতি বিঘা জমিতে খরচ হয় 8 থেকে 10 হাজার টাকা। তবে বেশি লাভজনক হওয়ায় এই ফল চাষ বেশ জনপ্রিয়তা পেয়েছে এই অঞ্চলে। সার বিষের দাম বেশি, সেই জন্য 22,000 টাকা খরচ হয়েছে। এখন বর্তমানে সিংড়া উঠাইতেছি 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করতে পারবো। জামালপুর জেলা ছাড়া আরো অন্য জায়গার মাল যেটা আছে। আমরা সকালে 6টার সময় আসি, 11টা বন্ধ তুলি। দৈনিক আমরা 400 টাকা বিল। প্রতিদিন বিল থেকেই কৃষকদের কাছ থেকে পানি ফল সংগ্রহ করে নিয়ে যায় ব্যবসায়ীরা। তারা বলছেন প্রতি কেজি পাকা পানি ফল 40 থেকে 45 টাকা এবং কাঁচা পানি ফল 15 থেকে 20 টাকা কেজি দরে সংগ্রহ করছেন। মোহনগঞ্জ, জারিয়া, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী এগুলোতে তো আমরা বিক্রি করি। পাকাটা বিক্রি করি 80 টাকা, আর সিদ্ধ করে সিদ্ধ করা হয় ওটা আপনার 100 টাকা বিক্রি করা হয়। 40 টাকা কেজি কিনলাম, 1700 টাকা মন, 100 টাকা কেজি। কৃষি বিভাগ বলছে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এই ফল বিক্রিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে উন্নত জাতের চারা সংগ্রহের আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। বিঘা প্রতি ফলন হয় 15 থেকে 20 মণ এবং 1 মণ পানি ফল তারা বিক্রি করছে 2000 টাকা করে। কৃষক খুবই আশাবাদী। এই পানি ফল নিয়ে আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বছরে 45 হেক্টর পতিত জমিতে পানি ফলের চাষ হয়েছে। এই ফল চাষ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি চাষিদের। এখন জামালপুর। টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলাগাছ এবং আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। এতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে উৎপাদিত পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতাও চান এসব উদ্যোক্তারা। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সারা দেশেই মধুপুরের আনারসের বেশ সুনাম রয়েছে। কলা চাষের জন্যও বিখ্যাত উপজেলাটি। ফল সংগ্রহের পর এখানকার আনারস এবং কলার পাতা ও গাছ ফেলে দেয়া হতো। অনেকে আবার ফেলে দেয়া পণ্য ব্যবহার করতেন গবাদি পশুর খাদ্য হিসেবে। কিন্তু এসব ফেলে দেয়া গাছ ও পাতা থেকে এখন তৈরি হচ্ছে শৌখিন নানা পণ্য। ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে গাছ ও পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকাতে হয়। এরপর এই আঁশ দিয়েই তৈরি হয় ঘর ও অফিসের সৌন্দর্য বর্ধনের নানা রকম শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্স সহ পরিবেশ বান্ধব আকর্ষণীয় বিভিন্ন পণ্য। 1 থেকে 150 উপরে হ্যান্ডিক্রাফটের আইটেম আছে আমাদের এখানে, যেগুলো শুধুমাত্র কলা গাছ এবং আনারসের পাতা দিয়ে সুতা দিয়ে তৈরি। কারিগর আমাদের দেখাই দিছে, তারপর আমরা শিখছি, শিখা হেরা এখন আমরা এটা পাতা পেঁচে ডাটা দিয়া করে বানাই। 2017 সালে জাঙ্গালিয়া গ্রামে বুড়ো বাংলাদেশ প্রতিষ্ঠা করে একটি হস্তশিল্পের কারখানা। এতে শতাধিক বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। আগে বর্তমানে কোনো কাজ করতাম না, বাড়িতে বেকারি আসছিলাম। এখন এই যে হুগলার পাতা প্লেসমেট বানাই, আবার বেনি রশি দিয়ে প্লেসমেট সেলাই করি। সংসারে একটু অভাব অনটন থাকে, এখন করতেছি। মোটামুটি সংসারও ভালো চলতেছে, নিজেরও ভালো লাগে, সময় কাটে। মজুরি ভালোই, 3000 টাকার মতো, 3500 টাকার মতো পাই। প্রশিক্ষণের মাধ্যমে এসব পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করা হচ্ছে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এসব পণ্যের উৎপাদন বাড়ানো এবং সরাসরি রপ্তানির সুযোগ পেলে জিডিপিতে বড় অবদান রাখা সম্ভব। আমরা এখন পর্যন্ত যারা এক্সপোর্ট করে তাদের সাথে কাজ করছি। আমাদের এটা হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা সরাসরি নিজেরাই এক্সপোর্ট করা শুরু করব। গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, স্টেক হোল্ডারগুলো আছে, তারা যদি কোলাবোরেটলি আমাদের সাথে কাজ করে তাহলে আমরা সরাসরি জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন করতে পারব। তবে যাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে সেসব উদ্যোক্তাদেরই সঠিক তথ্য নেই বিসিক কার্যালয়ে। সরাসরি রপ্তানির জন্য আমাদের এরকম কোনো উদ্যোগ নাই। তবু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিদেশে মেলা হয় আমাদের, সেখানেও আমরা তাদেরকে অ্যাড করে দিতে পারবো। পরিত্যক্ত প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি পরিবেশ বান্ধব এসব পণ্য সরকারি সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রচার ও প্রসার ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। জাগতিক সকল পাপ ভুল ত্রুটি থেকে পরিত্রাণের আশায় কুয়াকাটার সংলগ্ন সমুদ্রে দ্বিতীয় দিনের মতো পুণ্য স্নানে মিলিত হয়েছেন হাজারো পুণ্যার্থী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পুণ্য স্নানের কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ, এবং সেই সঙ্গে জানতে চাই নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রওশন, আপনি জানেন যে গতকাল রাত 3টা থেকে আজ রাত 3টা পর্যন্ত ছিল পূর্ণিমা তিথি হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের পঞ্জিকা মতে। সেক্ষেত্রে গতকাল ভোরে দেশের বিভিন্ন স্থানে থেকে আগত লাখো পুণ্যার্থী তারা কিন্তু সমুদ্র স্নান করেছেন পূর্ণতা লাভের প্রত্যাশায়। জাগতিক সকল পাপ তাপ এবং দুঃখ বেদনা সবকিছু মোচনের জন্যই কিন্তু
বিধাতার কাছে তারা প্রার্থনা করেছেন। কিন্তু আজও সেই দ্বিতীয় দিনে লগ্ন আজ রাত 3টা পর্যন্ত ছিল, কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানকার শত শত এখানকার পুণ্যার্থী সনাতন হিন্দু ধর্ম অবলম্বীরা তারা স্নান করেছেন, পুণ্য স্নান করেছেন। তারা পুণ্য স্নান শেষে আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমে তীর্থযাত্রী সেবাশ্রম এই চত্বরে এখানে 17 জোড়া রাধাকৃষ্ণের যে যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে সেই প্রতিমায় তারা পুজো অর্চনা করেছেন এবং এরপরে তারা চলে যাবেন কলাপাড়া পৌর শহরে যে শ্রী শ্রী মদনমোহন নাট মন্দির রয়েছে সেই চত্বরে 5 দিন ব্যাপী যে রাস মেলা ও পূজা শুরু হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং সেখানে পূজায় অংশগ্রহণ করে তারা স্ব গন্তব্যে ফিরে যাবেন। এখানকার সনাতন ধর্ম অবলম্বী তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে এসে গত 1 বছর আগে যেখানে যত পাপ তাপ করেছেন এই গঙ্গা স্নানের মাধ্যমে তা পূর্ণতা লাভ করবে এমনটি তাদের প্রত্যাশা। আপনাকে আরো জানিয়ে রাখি, শত শত বছর আগে শ্রী রাধা কৃষ্ণ তারা কিন্তু বৃন্দাবনে সখীদের নিয়ে রাসলীলায় মেতেছিলেন, তারপরে তারা পুণ্য স্নান করেছেন। সেই থেকেই কিন্তু সনাতন ধর্ম অবলম্বীরা এই দিনটাকে তারা তীর্থস্থান হিসেবে পালন করেন এবং গঙ্গা স্নান করেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এই ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটায় দ্বিতীয় দিনের মতো পূর্ণ স্নানের আনুষ্ঠানিকতা চলছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি আওয়ামী লীগ সরকারের মতো নির্যাতন চালায় তাহলে দেশে সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা পাবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার রাতে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলায় মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, বিগত সরকারের দোসরদের অন্যায়, অত্যাচার এবং অপকর্মের জন্য আইনিগতভাবেই শাস্তি পাবেন। নির্দোষ কেউ যেন অন্যায়ের শিকার না হন সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পতিত আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে সবাইকে শিক্ষা নেবার আহ্বানও জানিয়ে বলেন, প্রকৃতির প্রতিশোধ পেয়েছেন শেখ হাসিনা। বিভিন্ন উপজেলা থেকে আগত তারা যদি একই কাজ করি তাহলে গ্রামের ভাষায় বলি এক দলের সাথে আরেক দলের এই কামড়া কামড়ি সারা জীবন চলতে থাকবে। সুস্থ যে একটা পরিবেশ, রাজনৈতিক চর্চা, সেটা কোনোদিন এস্টাবলিশ হবে না। যদি বিগত সময়ে অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, এরকম কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিই যেন হয়। কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে এখন কারো মাধ্যমে অন্যায়ের শিকার না হয়। এবার দেশের বাইরের খবর। চলতি অর্থ বছরেই রেকর্ড উৎপাদন লক্ষ্যমাত্রার দিকে এগোতে থাকা ভারত গত মাসে রপ্তানি করেছে প্রায় দ্বিগুণ পরিমাণ চাল। অক্টোবরে চাল রপ্তানি থেকে $100 কোটি বেশি অর্থ আয় করেছে দেশটি, যা আগের বছরের তুলনায় 86% বেশি। বাকিটা জানাচ্ছেন নুজহাত কামাল। রপ্তানিতে শীর্ষে ছিল আগেই, চীনকে টপকে এবার চাল উৎপাদনেও বিশ্বের শীর্ষ অবস্থানটি স্পর্শ করার পথে ভারত। কৃষির জন্য অনুকূল বৃষ্টি পাওয়ায় 2024-25 অর্থ বছরে খরিফ মৌসুমে অর্থাৎ চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর 7 মাসে প্রায় 12 কোটি টন চাল উৎপাদন করতে পারে দেশটি। সরকারি গুদামে চাহিদার অতিরিক্ত মজুদ বাড়তে থাকার মধ্যে নভেম্বরের শুরুতেই ভারতীয় কৃষি মন্ত্রণালয় জানায়, গেল বছরের তুলনায় এবছর খরিফ মৌসুমে প্রায় 70 লাখ টন অতিরিক্ত চাল উৎপাদনের সম্ভাবনা দেখছে দেশটি। ভারতের রুটির ঝুড়ি খ্যাত পাঞ্জাব, হরিয়ানা প্রদেশ সহ সারা দেশেই চলছে প্রধান এ খরিফ শস্য কাটা ও সংগ্রহের কাজ। এর মধ্যেই নতুন খবর, গেল মাসে চাল রপ্তানিতেও রেকর্ড করেছে দেশটি। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য, অক্টোবরে চাল রপ্তানি বাবদ $105 কোটি বেশি অর্থ আয় করেছে নয়াদিল্লি। 1 বছর আগে একই সময়ের তুলনায় এই অঙ্ক প্রায় 86% বেশি। 1 মাসের ব্যবধানেও দেশটিতে চাল উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে গেল মাসে। বিশ্ববাজারে চাল রপ্তানিতে বিধিনিষেধ শিথিলে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর মিলছে এর সুফল।
চাল রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে গেল 2 মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। সেপ্টেম্বরে নন বাসমতি সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং 20% রপ্তানি শুল্ক প্রত্যাহার করে দেশটি। এছাড়া আরো 3 ধরনের চালে রপ্তানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হয়। পরবর্তীতে অক্টোবরে সে শুল্ক এবং টন প্রতি চালের ধার্যকৃত ন্যূনতম রপ্তানি মূল্য $490 নিয়মও বাতিল করা হয়। সব মিলিয়ে অক্টোবরে রপ্তানি লক্ষণীয় মাত্রায় বেড়ে যাওয়ায় পুরো খরিফ মৌসুমে $617 কোটি চাল রপ্তানি করেছে ভারত, যা আগের বছরের তুলনায় 5% বেশি। অথচ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সামগ্রিক চাল রপ্তানির পরিমাণ ছিল বিগত অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় প্রায় 3.5% কম। সাধারণ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল রাখতে গেল বছর চাল রপ্তানিতে ব্যাপক বিধিনিষেধ ছিল ভারতের বাজারে, যার প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে যায় প্রতিবেশী বাংলাদেশ, নেপাল সহ ভারতীয় নন বাসমতি চাল আমদানি নির্ভর বিভিন্ন দেশে। নুসহাত কামাল, এখন বিশ্ব। হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে কানাডা ভারত উত্তেজনা বাড়তে থাকায় উচ্চশিক্ষার জন্য অটোয়ায় যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন নয়াদিল্লির অনেক শিক্ষার্থী। কানাডা যাওয়ার প্রবণতা গত বছরের তুলনায় অর্ধেকেই নেমে এসেছে বলে দাবি ভারতের এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলোর। এইসব কারণে আয়ে ভাটা পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান কার্যক্রমই বন্ধ করতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আয় কমার শঙ্কাও রয়েছে অটোয়ার। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের দিকে অভিযোগের পাল্লা ভারী করছে কানাডা। এতে ঘটনার 17 মাসেও থামছে না নয়াদিল্লি অটোয়া উত্তেজনা, বরং সময় যত গড়াচ্ছে দুদেশের সম্পর্কে টানাপোড়েন আরও বাড়ছে। এই অবস্থায় উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন ভারতের অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে আবার কানাডা বাদ দিয়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন। তাদের একজন ভারতের উত্তরপ্রদেশের 22 বছর বয়সী তরুণ মনপ্রীত সিং। তার বাবা মা এখন ইউরোপের কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছেন। দুদেশের খারাপ সম্পর্কে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীদের কানাডা যাওয়ার আকাঙ্ক্ষা এখন হতাশায় রূপ নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর প্রভাবে ধুঁকতে শুরু করেছে ভারতের এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলো। কারণ কানাডায় যেতে আগ্রহী এক একজন শিক্ষার্থীর যাবতীয় প্রক্রিয়া সম্পন্নে 50,000 থেকে 5 লাখ রুপি পর্যন্ত ফি নিত প্রতিষ্ঠানগুলো। সেই লাভের অঙ্কে এখন অনেকটাই ভাটা পড়েছে। অথচ যুগের পর যুগ ধরে উচ্চশিক্ষার জন্য কানাডা যেতে মরিয়া ছিলেন ভারতীয়রা। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিদেশে অধ্যয়নরত 13 লাখের বেশি ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে শুধু কানাডাতেই রয়েছে 4,27,000, যা কানাডার মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর 41%। এরপরেই উচ্চশিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। ভারতীয় শিক্ষার্থীরা কানাডা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পেছনে দিল্লি অটোয়া উত্তেজনা ছাড়াও কানাডার অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকেও দায়ী করছে এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলো। আর এসবের জন্যই বর্তমানে কানাডা যাওয়ার প্রবণতা গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে দাবি ভারতের এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলোর। এর পরিবর্তে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই এবং ইউরোপ সহ অন্যান্য দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। আর এর জন্যই তাদের আয়ের গতি মন্থর হয়ে পড়ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পরামর্শদাতা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করতেও বাধ্য হয়েছে। পরিসংখ্যান তথ্য বলছে 2022 সালে কানাডার মোট দেশজ উৎপাদনে $3,700 কোটি বেশি অবদান রেখেছিল বিদেশি শিক্ষার্থীরা। এখন ভারতীয় শিক্ষার্থীরা যেই হারে কানাডা বিমুখ হয়ে পড়ছেন, তাতে আন্তর্জাতিক শিক্ষার্থী খাত থেকে হওয়া অটোয়ার আয়েও ভাটা পড়ার শঙ্কা বাড়ছে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গেল ম্যাচের ভুল সূত্রে বছরের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করতে চায় স্বাগতিকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এসকে শাওনের প্রতিবেদন। গেল বুধবার 45 বছরের ইতিহাসে প্রথমবার ঘরের মাটিতে মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ। সে ম্যাচে আক্রমণের পাল্লা ভারী ছিল স্বাগতিকদেরই।
তবে গোলের খেলা ফুটবলে গোলটাই করতে পারেনি কাবরেরা শিষ্যরা, যে কারণে দ্বিতীয় ম্যাচের আগেও সেদিনের হতাশা তাড়িয়ে বেড়াচ্ছে কোচ আর ফুটবলারদের। ফার্স্ট ম্যাচটা আমরা আসলে প্রত্যেকটা প্লেয়ারই চাচ্ছিলাম, বা আমরা যেভাবে ট্রেনিং করছি, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি ম্যাচটা জিতার, কারণ আমরা অনেক স্কোর অপশন ছিল, বাট আমরা আসলে ওইটা অ্যাভেল করতে পারিনি। It's difficult to explain why we were not able to score any goal the other day. So honestly, we will keep pushing and trying to reach the opposite box as many times as in the last game, and we do believe that this time we will be able to score at least one goal. চলতি বছর 7টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, অথচ গোল সংখ্যা মাত্র 1টি। দীর্ঘদিনের ফিনিশিং দুর্বলতাই যার মূল কারণ। গেল ম্যাচও বারবার আক্রমণ সানিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন রাকিব মুরসালিনরা। তবে বছরের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত গোলের জন্য শুধু ফরওয়ার্ড নির্ভর হতে চায় না বাংলাদেশ। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। We are very positive about the recovery session. Today the players feel much fresher, both mentally and physically. So again, expectations are high, the energy is good, and looking forward for tomorrow and get the win. একটা সময় মালদ্বীপকে বলে কয়ে হারাতো বাংলাদেশ, তবে সময়ের পরিক্রমায় বদলে গেছে দলটি। র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে 22 ধাপ পিছিয়ে বাংলাদেশ, অর্থাৎ বড় ব্যবধানে মালদ্বীপকে হারানো গেলে লাভটা বাংলাদেশেরই হবে। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। এভিয়েশনের হাব তৈরির নামে 1.5 দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বিদেশি এয়ারলাইন্সের কাছে হারাতে হয়েছে বাজারের দখল। আসল কাজ যেটা এভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। দাপটে সবুজায়ন কমেছে রাজধানীর, বেড়েছে বায়ু দূষণ, তাপমাত্রার সঠিক পরিকল্পনায় এখনও সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ 25 দফা প্রস্তাব শিক্ষার্থীদের, ক্যাম্পাসে নিষিদ্ধ চান দলীয় রাজনীতি। এবং বিকেলে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ, বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে রাঙাতে চায় স্বাগতিকরা। শেষ করছি এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।